স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে এখনো অনড় বিএনপি। নির্বাচন যত বিলম্ব হবে দেশ ততই অস্থিতিশীল হবে বলেও মত দলটির। বিএনপির সিনিয়র নেতারা বলছেন, দাবি অনুযায়ী নির্বাচনের রোড ম্যাপ ঘোষণায় সরকারকে আরও কিছুটা সময় দিতে চান তারা। এরপর সমমনা দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে নতুন পদক্ষেপ। প্রধান উপদেষ্টার পদত্যাগ ইস্যুতে চলমান উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেই শনিবার যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি। বৈঠকে প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা লিখিত বক্তব্যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি পুনর্ব্যক্ত করে দলটি। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে। প্রধান উপদেষ্টা তার আগের বক্তব্যেই অনড় আছেন। ডিসেম্বর থেকে জুনের মধ্যে করবেন। উনি বলেছেন যে উনি জুন 30 কাট অফ টাইম এর ওই পারে যাবে না। উনি এক কথার মানুষ, উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখেন। বিএনপির সিনিয়র নেতাদের কাছে প্রশ্ন ছিল, এখন তাদের পরিকল্পনা কি? তারা নিজেদের সম্বন্ধে হয়তো খুবই উচ্চ ধারণা পোষণ করেন এবং বিএনপি সম্পর্কে বিএনপিকে কিছুই মনে করেন না। এই দলের কোনো কথাই তো তারা পাত্তা দিচ্ছেন না। সুতরাং আমরা অপেক্ষা করে আছি। আমরা লিখিতভাবে যেসব দাবি দেওয়া তাদেরকে দিয়েছি সেটি তারা পালন করেন কিনা। যদি তারা এককভাবে কেবলমাত্র একটি রাজনৈতিক দলকে তাদের কিংস পার্টি নিয়ে যদি তারা এগোতে চান, তাহলে তার ফলাফলও তারা দেখবেন। এই দেশের সাধারণ মানুষ গণতন্ত্র মনা 17 বছর সংগ্রাম করেছে ভোটাধিকার পাওয়ার জন্যে। এই ভোট তাদের কাছে কোনো ব্যাপারই না। পরিবর্তনের ফলশ্রুতিতে যেটা প্রত্যাশা সেটা হচ্ছে যে আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাব। এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার তো রাস্তা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। তারা কিন্তু কথার মধ্যে ফাঁক রেখেছেন। তারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের ভেতরে। কাজেই তাদেরকে তো সিদ্ধান্ত নিতে হবে। দলটির নেতাদের আশঙ্কা, নির্বাচন যত বিলম্ব হবে দেশ ততই অস্থিতিশীল হবে। যে গণতান্ত্রিক প্রক্রিয়া যত বিলম্বিত হবে তত দীর্ঘ সময় ধরে যারা অগণতান্ত্রিক শক্তি, স্বৈরাচারী শক্তি, তারা এদেশে নৈরাজ্য সৃষ্টি করে যাবে এবং তারা একই সঙ্গে এদেশকে অস্থিতিশীল করার জন্য তাদের যে অপচেষ্টা, সেই অপচেষ্টা তারা চালিয়ে যাবে। দেশটা তো আমাদের সবাই দেশ। এটা তো উপদেষ্টা পরিষদের দেশ না, প্রধান উপদেষ্টারও দেশ না। এটা সকলের বাংলাদেশ, 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই যে 9 মাসে আমরা তাদের কোনো সাফল্য দেখতে পাচ্ছি না। যে বিচারের কথা তারা বলছেন, একটা চার্জশিট তো এখন পর্যন্ত দিতে পারেন নাই। সুতরাং সব কিছু দেখে জনগণ অনেকটা হতাশ। তারপরেও আমরা চাই প্রফেসর ইউনূস থাকুন, একটা নির্বাচনী রোডম্যাপ দিয়ে নির্বাচনের পর তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিজয়ী রাজনৈতিক দলের কাছে হস্তান্তর করুক, এটাই আমরা চাই। নেতারা এও বলছেন, সুনির্দিষ্ট রোডম্যাপ পেতে সরকারকে আরও কিছুটা সময় দিতে চান তারা। তবে জুলাইয়ের মধ্যে রোডম্যাপ না পেলে দলীয় ফোরাম ও সমমনাদের সঙ্গে আলোচনার পর প্রয়োজনে আন্দোলনে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তারা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে বাধা দানকারীদের রুখতে হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শনিবার জাতীয় প্রেস ক্লাবে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। খালি স্লোগান তো দিয়ে শেখ হাসিনা বিতাড়িত হয়েছে, এখন দেশ করতে হলে আবার সেই স্পিরিটে দেশ করতে হবে। সেই স্পিরিট দিয়ে আমাদেরকে দেশ করতে হবে। তাহলেই আমাদের 31 দফা বাস্তবায়ন হবে। বিএনপির যে কর্মসূচি আগামী দিনে দেশ পরিচালনায় এই দেশকে একটু বড়ভাবে পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠনের যে তারেক রহমান সাহেবের চিন্তা, তাহলে সকলের অংশগ্রহণ করতে হবে, সবাইকে অংশগ্রহণ করতে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আগামীকাল রোববার আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক গুম সপ্তাহ উপলক্ষে গুমের সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচার করার শীর্ষক আলোচনা সভায় তাজুল ইসলাম এই কথা বলেন।
শেখ হাসিনাকে গুম ও আয়না ঘরের নিউক্লিয়াস বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। বিচারের ক্ষেত্রে আগামী ডিসেম্বরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যাবে বলে জানান তিনি। তাজুল ইসলাম আরও বলেন, বিচারের কাজ পুরোদমে এগুচ্ছে, তবে তদন্ত শেষ করতে যুক্তিসঙ্গত সময় লাগবে। এই সময় 10 থেকে 15টি উল্লেখযোগ্য গুমের ঘটনার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তাজুল ইসলাম। তিনি আরও বলেন, জুন মাসের মধ্যে প্রতিবেদনগুলো পাওয়া যাবে। আজ থেকে তৈরি পোশাক কারখানাগুলোতে গ্যাসের সংকট থাকবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সকালে সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকার নতুন জোনে অবস্থিত বিদ্যুতের পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন শেষে জ্বালানি উপদেষ্টা এই কথা জানান। বলেন, এরই মধ্যে গ্যাসের সংকট সমাধানে 4টা নতুন এলএনজি কার্গো আনা হয়েছে এবং সরবরাহ শুরু হয়ে গেছে। পল্লী বিদ্যুৎ সমিতিতে আন্দোলন করার কোনো কারণ নেই জানিয়ে তাদের যৌক্তিক দাবিগুলো সমাধান করার চেষ্টা করা হবে বলেও জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। এর আগে উপদেষ্টা আশুলিয়ার পল্লী বিদ্যুৎ অফিস পরিদর্শন করেন। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে থেকে এটা সাপ্লাই বাড়বে। আমরা একটা নতুন 4টা এলএনজি কার্গো আনতেছি, তো সেইগুলো আসছে এবং আজকে থেকে সরবরাহ শুরু হয়ে গেছে। এটা ইনশাআল্লাহ আজকে বিকাল থেকে। এবারে সাবধান কোরবানির হাট আপডেট। আগামী 7 জুন উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদকে কেন্দ্র করে রাজধানীতে বসেছে পশুর হাট। আর এই নিয়েই বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছে রাজধানীর বসিলা পশুর হাটে। সেখানে আছেন সহকর্মী মোহাইমিনুল খান। মোহাইমিন, হাটে কেনা বেচা কেমন হচ্ছে আর দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা? ধন্যবাদ সোহাগ বক্স আপনাকে। আমরা কিন্তু এই মুহূর্তে বসিলায় না, আমরা আছি কিন্তু হাজারীবাগের লেদার টেকনোলজি পশুর হাটে, এবং এটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইনস্টিটিউটের ঠিক পাশে অবস্থান করছে। এবং এখানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই ক্রেতাদের বেশ কিছু ভিড় রয়েছে। এবং অন্যান্য যে হাটগুলো আমরা দেখেছি সকাল থেকে, গাবতলী, বসিলা, সেই হাটের তুলনায় যেহেতু আবাসিক এলাকার খুব কাছেই এই হাটটি, তাই এখানে কিন্তু ক্রেতাদের ভিড় একটু বেশি দেখা যাচ্ছে। এবং আমরা ইজারাদারদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখানে কিন্তু প্রায় 6000-এর বেশি কোরবানির পশু এসেছে। এবং এখানকার বেশিরভাগ পশু কিন্তু আমরা দেখেছি মাঝারি সাইজের, ছোট ছোট কিছু গরু আছে এবং কিছু গরু আছে বড়, তবে বেশিরভাগই মাঝারি সাইজের, এবং যেগুলোর দাম কিন্তু 1.5 থেকে 2.5 লাখ টাকা। এবং এখানকার যারা ক্রেতারা আসছেন তাদেরও কিন্তু বাজেট এই 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই। এ নিয়ে কিন্তু তারা দেখতে আসছেন। তবে আজকে যারা আসছেন বেশিরভাগই কিন্তু মূলত দেখছেন তারা কি করে যে কোন গরুর কেমন দাম। কেউ বেশিরভাগই কিন্তু আসলে কয়েকদিন পরে কিনবেন ভাবছেন। অনেকেই মনে করছেন যে ঈদের আগে হয়তো দাম একটু কমতে পারে বা আরো বেশি গরু আসতে পারে। সেজন্য কিন্তু যারা আসছে বেশিরভাগ ক্রেতারা কিন্তু আজকে জাস্ট দেখছেন যে গরুর দাম কেমন কেমন গরু এসেছে। এবং যারা বিক্রেতারা আছেন তারা বলছেন যে বেশিরভাগ ক্রেতারা আসলে এখন পর্যন্ত ন্যায্য দাম বলছে না বলে গরু ছাড়ছেন না। এবং যারা ইজারাদার তারা বলছেন যে আসলে যারা গরুর ব্যাপারী আছেন তারা 2-3 দিন অপেক্ষা করে দেখতে চাচ্ছেন যে আসলে গরুর দাম কেমন ওঠে। তো সেই জন্য কিন্তু আমরা দেখেছি যে গাবতলী হাট যেখানে প্রস্তুতি নিচ্ছে, সেখানে বসিলার হাট যেখানে মাত্র গরুগুলো সাজাচ্ছে, সেখানে কিন্তু হাজারীবাগের ঘাট এরই মধ্যে জমে উঠেছে। এবং এখানে কিন্তু ক্রেতাদের ভিড়ও আমরা দেখেছি, যেহেতু আগেই বলেছি এটি ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইনস্টিটিউটের পাশে অবস্থিত, যার আশপাশে হাজারীবাগ এলাকা, এবং এখানে কিন্তু আবাসিক এলাকা বেশি, তাই এখানে কিন্তু ক্রেতারা আসছেন, তারা দেখছেন এবং ভাবছেন গরু কিনবেন কিনা। কেউ কেউ গরু কিনছেনও। এখন পর্যন্ত যে কটি গরু বিক্রি হয়েছে সেগুলো মাঝারি এবং ছোট সাইজের। বড় গরুগুলো কিন্তু এখনো বিক্রি হচ্ছে না, এগুলো কিন্তু আসলে হাট ডাক হয়ে বিক্রি হয়। তো হাজারীবাগের এই হাট থেকে এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ তথ্য। চলে যাচ্ছে স্টুডিওতে। ধন্যবাদ। সেলসিয়াস উঠতে পারে বলে জানান তিনি। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন হাজারীবাগ থেকে, এবং আমি এই মুহূর্তে রয়েছি আশুলিয়াতে, এবং আশুলিয়া আমরা দেখেছি যে গরুর হাট কিন্তু এখনও পুরোপুরি জমে নেই, এবং সাভার পৌরসভা সহ প্রায় 19টি গরুর হাট, যেহেতু সাভার আশুলিয়া একটি শিল্প অঞ্চল, এই শিল্প অঞ্চলে 19টি গরুর হাটের মতো ইজারা দেওয়া হয়েছে। এবং একই সঙ্গে আমি যদি বলি যে আশুলিয়া যে তুরাগ নদীর তীরে যে গরুর হাটটি রয়েছে, সেই হাটগুলোতে কিন্তু আপনি দেখছেন যে বড় সাইজের যে গরু, সেই গরুগুলো কিন্তু এখন
বাজারে উঠেছে এবং এখানে কিন্তু দর কষাকষি করে গরু বিক্রি করা হচ্ছে এবং একই সঙ্গে যে গরু আপনারা জানেন যে এই হাটে কিন্তু আপনার দেখছেন যে গরু বেচা কিনা হচ্ছে। এই যে গরুগুলি দেখছেন যে এক ব্যাপারী নজরুল নামে এক ব্যাপারী কিন্তু 10টি বড় গরু নিয়ে এসেছেন এবং এখন পর্যন্ত সেই গরু কিন্তু একটাও বিক্রি করা হয়নি। যেহেতু এই 2 দিন টানা বৃষ্টি ছিল, সেই বৃষ্টির কারণে সাভারের হাটগুলো এখনো প্রস্তুত হয়নি। তবে আশুলিয়ার যে গরুর হাটটি রয়েছে সেই হাটটি কিন্তু এখন যে পুরোপুরি প্রস্তুত এবং গরু বলছে যে আগামীকাল থেকে কিন্তু তারা বলছে যে গরু হাটে উঠবে বলে আশা করছে। যেহেতু 2 দিন বৃষ্টির কারণে এই হাটে আসলে গরুগুলি জমি নেই, যার ফলে এখন কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি যে পুরো হাটে মোতায়েন রয়েছে এবং একজন পশু ডাক্তারও কিন্তু এখানে গরুর যে হাট সেই হাটগুলোতে কিন্তু রয়েছে। এছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আপনার টাকা জাল টাকাদের শনাক্ত করবে সেই মেশিনও কিন্তু এখানে বসানো হয়েছে এবং যার ফলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে গরুর হাটে কিন্তু এখন পুরোপুরি আমরা যদি বলি যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং আরও যে হাটগুলি রয়েছে সেই হাটগুলো কিন্তু এখন যেহেতু প্রস্তুত করা হচ্ছে এবং হাটগুলো কিন্তু এখন পুরাদমে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই গরু যে হাট সেই হাটগুলো কিন্তু যেহেতু ঈদের আগামী 7 তারিখে কিন্তু ঈদ, সেই কারণে কিন্তু যেহেতু সময় রয়েছে যার ফলে গরুগুলো কিন্তু এখন আসছে এবং বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে গরু হাটগুলোতে তারা আসছে। যেহেতু এখানকার যারা আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি যারা ইজারাদার যারা রয়েছে তারা কিন্তু তাদের যে লোকজন এবং ভলেন্টিয়ার তারা কিন্তু সর্বোচ্চ রেখেছে। এছাড়াও হাটগুলো এবার কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছে, প্রত্যেকটা হাটেই কিন্তু এখন সিসিটিভি দিয়ে সেটা নিয়ন্ত্রণ করছে। পাশাপাশি র্যাবের যে টহল সেই র্যাবের টহলও কিন্তু তারা দিচ্ছে। যেহেতু এখন কিন্তু পুরোপুরি যে হাট যে জুমার সেটা কিন্তু আসলে জমি নেই, যার ফলে এখন কিন্তু যে গরু বেচা কিনা পুরাপুরি কিন্তু আসলে শুরু হয়নি। তবে বড় গরুর চাইতে ছোট গরু কিন্তু চাহিদা বেশি রয়েছে। একই সঙ্গে কিন্তু যে ছাগল এবং ভেড়া সেটাও কিন্তু আসলে বাজারে উঠতে শুরু করেছে। এই ছিল আমার কাছে আশুলিয়ার গরুর হাটের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। 4 দিনের জাপান সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার জাপানের স্থানীয় সময় বেলা 11:20 ঢাকার উদ্দেশ্যে রওনা হন তিনি। শুক্রবার প্রধান উপদেষ্টা তার সফরের 3য় দিনে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠককালে 2 নেতা আগামী মাসগুলোতে জাপান ও বাংলাদেশের মধ্যে একটি অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সম্পাদনের প্রতিশ্রুতি দেন, যার লক্ষ্য 2 বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর করা। জাপানের প্রধানমন্ত্রী বাজেট সহায়তা এবং রেলওয়ে উন্নয়নের জন্য বাংলাদেশকে $1.063 বিলিয়ন মার্কিন ডলারের প্রতিশ্রুতিও ঘোষণা করেন। 29 মে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়ার গভীর নিম্নচাপের প্রভাব কেটে গেছে, ফলে সারা দেশে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে বিচ্ছিন্নভাবে কয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী 1 সপ্তাহ রাজধানী সহ সারা দেশে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা নেই। ফলে যেসব অঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হয়েছে সেখানকার পানিও কমতে শুরু করবে। বৃষ্টি কমার ফলে বাড়বে দিনের তাপমাত্রা। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে উঠতে পারে বলে জানান তিনি। গভীর নিম্নচাপ সেটার অবস্থান এখন আসাম বা তার আশেপাশে এলাকায়, ফলে এর প্রভাব কিন্তু বঙ্গোপসাগরে অনেকটাই কমে গেছে। এর ফলে আমরা কিন্তু বঙ্গোপসাগরে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটি নামিয়ে ফেলতে বলেছি এবং যে ঝড় বৃষ্টির যে পরিমাণ সেটা অনেকটাই কমে গেছে। শুধু আজকে দেশের উত্তর এবং পূর্ব অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণটা কিছুটা বেশি থাকবে। গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বেশিরভাগ নদ নদীর পানি বেড়েছে। এর ফলে দেশের 6 জেলায় স্বল্পমেয়াদী বন্যা হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। গত 2 দিনে ভারী বৃষ্টি উচ্চ জোয়ারের কারণে লক্ষ্মীপুর ও কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী এবং কুতুবদিয়ায় 78টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে 2 লাখেরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। কুয়াকাটার 3টি উপজেলার 6টি বেড়িবাঁধ ভেঙে গেছে।
সংবাদের সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের রোডম্যাপের দাবি জানান তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে লন্ডনের পূর্ব লন্ডনের দ্য এট্রিয়ামে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল শেষে এইসব কথা বলেন তিনি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে পূর্ব লন্ডনে মিলাদ মাহফিলের আয়োজন করে যুক্তরাজ্য বিএনপি। এ সময় নেতাকর্মীদের মাঝে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে জীবন দানকারী সকলের জন্য দোয়া চান তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তার বক্তব্যে উঠে আসে স্বৈরাচার পতন, জুলাই বিপ্লব, বাংলাদেশ গণতন্ত্র সহ নানা ইস্যু। সেই পলাতক স্বৈরাচার, সেই স্বৈরাচার ক্ষমতাকে ধরে রাখার জন্য কি হারে মানুষকে হত্যা করেছে, কি হারে বহু মানুষের সারা জীবনের দৃষ্টি কেড়ে নিয়েছে, কিভাবে বহু হাজারো মানুষ কিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, শারীরিকভাবে পঙ্গুত্ব বরণ করেছে। জাতিসংঘের হিসাব মোতাবেক ৬৬ জন শিশুকে হত্যা করেছিল তারা। তিনি বলেন, জুলাই আন্দোলনের শহীদরা যে বাংলাদেশ চেয়েছিলেন সেই স্বপ্ন পূরণে সবাইকে একযোগে এগিয়ে আসতে হবে। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশের গণতন্ত্রের গতিকে প্রতিরোধ করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষের অধিকার, রাজনৈতিক অধিকার, মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর বাইরেও বহু রাজনৈতিক দলের নেতাকর্মী, এমনকি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ হয়েছেন, আত্মাহুতি দিয়েছেন। অনুষ্ঠান শেষে শহীদদের প্রত্যাশা অনুযায়ী দেশ গড়ার ডাক দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যে মানুষগুলো আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন তাদের প্রত্যাশা অনুযায়ী যাতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি। মাসুদ রানা, নিউজ 24। ব্যক্তি স্বার্থকে প্রাধান্য না দিয়ে দেশের স্বার্থে তরুণদের কাজ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান। এ সময় পরিবেশ রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ বিষয়ক এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। পরিবেশ হচ্ছে গণতন্ত্রের মতন। গণতন্ত্রে যেমন সবার দায়িত্ব থাকে, সবাই দায়িত্ব পালন না করলে সেটা অর্থবহ হবে না, পরিবেশও তাই। 7টা ডিভিশনে 7টা নদীর কর্মপরিকল্পনা একেবারে বাজেট সহ চূড়ান্ত করা হচ্ছে। এগুলো আশা করি আমাদের নিজস্ব রিসোর্স থেকে, সেখানে লড়াই করতে হবে, কিন্তু আশা করি ব্যবস্থা করে দিয়ে যেতে পারবো কাজ শুরু করার। তার মধ্যে 2টা লবণদহ, 3টা লবণদহ, হাড়িধোয়া আর সুতা, এই 3টা যেটুকুন পারি আমাদের জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকেই কাজটা শুরু করব। দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেল এবং চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেল বে ভিউ কেন্দ্রে একযোগে সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সংগঠনটির 35টি পরিচালক পদে নির্বাচন কেন্দ্রিক 3 জোট ফোরাম, সম্মিলিত পরিষদ ও ঐক্য পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে ভোটে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ফোরাম ও সম্মিলিত পরিষদের মধ্যে। এই 2 প্যানেলই ঢাকা ও চট্টগ্রামে সব পদে প্রার্থী দিয়েছে। অন্যদিকে ঐক্য পরিষদের প্রার্থী মাত্র 6 জন। সব মিলে মোট প্রার্থী 76 জন। এবারের ভোটার হয়েছেন 1864 জন। এর মধ্যে ঢাকায় 1561 জন এবং চট্টগ্রামে 303 ভোটার। এবার শুধু সচল কারখানার উদ্যোক্তারা ভোটার হওয়ার সুযোগ পাচ্ছেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ সুমন। রিয়াজ, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ। ভোটারদের উপস্থিতি বলতে গেলে ভালোই। সকাল থেকে কিছুটা কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বেড়েছে। সকাল 8টায় ভোট শুরু হয়েছে এবং সেটি এখন প্রায় 2:30টার বেশি সময়। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত ভোট কাস্টিংয়ের যে হিসেব আমরা পেয়েছি, সেখানে দেখা যাচ্ছে যে 890টি ভোট পড়েছে।
অর্থাৎ প্রায় অর্ধেকের বেশি ভোট পড়েছে এবং এটি বিকেল 5টা পর্যন্ত কিন্তু ভোটের কার্যক্রম চলবে। বিকেল 5টা পর্যন্ত এই ঢাকায় যে ভোট সেখানে 1560টি ভোট রয়েছে। এটি মোটামুটি আশা করছেন এখানকার নির্বাচন আয়োজক যারা, তারা বলছেন যে মোটামুটি ভোটের যেভাবে ভোটাররা আসছে তাতে করে বেশিরভাগ ভোট কাস্ট হবে। এছাড়া ভোটার যারা এখানে মূল যে দুই প্যানেল ফোরাম এবং সম্মিলিত ঐক্য পরিষদ, তারা কিন্তু বলেছেন যে ভোটের পরিবেশ ভালো এবং তাদের ভোটাররা খুব ভালোভাবে ভোট দিতে পারছেন। একই সাথে যারা নির্বাচনের আয়োজক তারা বলছেন যে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ভোট উপহার দেয় হচ্ছে তাদের প্রধান চ্যালেঞ্জ এবং সেলক্ষ্যে নিরাপত্তা এবং সবকিছু মিলে একটি সুন্দর ভোটের আয়োজন তারা কিন্তু করছেন। তো সেটি ভোট 5টা শেষ হবে এবং এরপরে ফলাফলের পরে কিন্তু মূলত সেটির প্রতিক্রিয়া বা আমরা ফলাফল পাবো। এই ছিল আমার কাছে বিজিবি নির্বাচনের সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে। আর এই ছিল সংবাদে। ধন্যবাদ সবাইকে।